কিন্তু মামুনি, তোমার সুলতানা চাচি তো আর কয়েকদিন পর থেকে আমাদের বাড়িতেই থাকবে। এখন আর দেখতে যেতে হবে না। তার চেয়ে বরং আমরা অন্য কোথাও যেয়ে ঘুরে আসব কালকে অফিস শেষে। না না, আমি সুলতানা চাচিকে দেখব। না মা, এমন করে না। তোমার চাচির বাসায় গেলে তোমার চাচির আম্মু আমাদেরকে বকবে। তুমি তো জানো না, তোমার চাচির আম্মু অনেক রাগী। এবার মনে হয় পিচ্চি একটু ভয় পেয়েছে। তাহলে এখন তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বলবো অন্য কোথায় যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুই ততক্ষণে ভাবতে থাকো। তারপর আমি ভাবি আর ভাইয়া এর সাথে কথা বলে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দিনটা না মানে অফিস থেকে আসার পর থেকে সময়টা অনেক ভালো গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই পিচ্চি এসে বলছে, আমি রেডি। তোমার এত সময় লাগে কেন? তাড়াতাড়ি করো। আচ্ছা মা, একটু ওয়েট করো, আমি আসছি। তারপর রেডি হয়ে পিচ্চিকে নিয়ে অফিসে চলে আসলাম। সারাটা দিনও অফিসেই ছিল। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প করছিলাম পিচ্চির সাথে। অফিস শেষে পিচ্চি আমাকে বলছে, চাচা, আমরা আজকে কোথাও যাবো না, আমরা বাড়িতে যাব। আমরা আসছি। আস্তে আস্তে হঠাৎ করে পিচ্চি বলতে শুরু করলো, চাচু, তুমি চাচি আমার সাথে কথা বলো নাই? না মামনি, তোমার দাদু দেখা করতে দেয়নি। ও, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? কেন, কিসের কষ্ট হবে মামনি? ওই যে চাচির সাথে দেখা করতে দেয়নি দাদু ভাই, তাই। বলেই খিলখিল করে হাসতে শুরু করেছে। ও এতক্ষণ তাহলে মজা করা হচ্ছিল, তাই না? আমি কথা শেষ না করতে পিচ্চি বলল, চাচু, গাড়ি থামো তাড়াতাড়ি। কেন মামনি, কি হয়েছে? আমি গাড়ি থামাতেই ও আমাকে হাত ইশারায় দেখিয়ে দিল। বিষয়টা দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছে নিজের উপর, আবার বখাটেগুলোর উপর। আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে বললাম, কি হচ্ছে এখানে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো এবং দেখলাম মেয়েটা মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলো। ও, আপনাদের তো ঠিক মতো বলাই হয়নি কি হয়েছে এখানে। আসলে কয়েকটা বখাটে মিলে একটা মেয়েকে ঘিরে ধরেছে, আর মেয়েটা একা। ওইটা দেখেই আমার মামনি হাতের ইশারায় দেখিয়ে দিল। আপনাদের বলেছিলাম না আমার মামনি অনেক বুদ্ধিমতী। যাই হোক, আমাকে দেখে বখাটেদের একজন বলল, ওই তোরা চল। তারপর ওরা এখানে থেকে চলে গেল। আর আপনারা ভাবছেন ওরা আমাকে দেখে চলে গেল কেন? আসলে আমাদের এখানে আমার আব্বুর প্রতিপত্তি অনেক বেশি, আর বখাটেরা আমাকে ভালো করেই চেনে, আর ওরা জানে আমি কেমন। যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি মেয়েটার দিকে তাকাতেই দেখি আসলে মেয়েটা আর কেউ নয়, ওই বখাটে মেয়ে মানে সানজিদা। তখন আমি বললাম, ও, আমি তো ভুল করলাম। আসলে বখাটেরা তো এইভাবেই বখাটের হাতেই বিপদে পড়ে। কিছুক্ষণ থেমে থেকে বলল, তুমি আসলে একটা খারাপ মানুষ। ও তাই না? আমি তো আপনাকে বাঁচালাম আর আমি খারাপ? হ্যাঁ তো, আমাকে তুমি বখাটে বলছেন কেন? তো আপনাকে কি বলবো? বখাটেকে কি বলবো? যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করতে চাই না। বিপদে যখন পড়েছেন তো চলেন, আপনাকে বাড়ি পৌঁছে দেই। না, যাবো না আমি তোমার সাথে, আমি একাই চলে যাব। দেখেন, বখাটেগুলো এখন আশেপাশেই আছে। আমি চলে গেলে আবার আপনাকে জ্বালাতন করবে, তাই বলছি চলেন। না, ওরা তো আসবে না, তুমি চলে যাও। আর তুমি আমাকে নামিয়ে দিবে কেন? আমি তোমার কি হই? বাহ, এতদিন আপনি তো বলতেন জানো কলিজা ইত্যাদি। আচ্ছা, এখন তর্ক করে লাভ নেই। আপনি আমার বাবা মায়ের পরিচিত, তাই আবার আপনাকে ভালো মতো বাড়ি পৌঁছে দেওয়া দায়িত্ব হয়ে গেছে। তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই, তুমি যাও। এবার আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমি আবার কখন ওকে সিম্প্যাথি দেখালাম? তারপরও নিজেকে শান্ত রেখে বললাম, প্লিজ চলেন, আপনার আবার কোনো বিপদ হতে পারে। না। থাপ্পড় চিনস ছেড়ি, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আর একটা কথা বললে থাপড়াইয়া সবগুলো দাঁত খুলে ফেলবো। আমার রাগ করা দেখে মনে হয় ভয় পেয়েছে, কিন্তু না, উল্টো সে রেগে এসে আমার হাত ধরে হাতে কামড় দিয়ে বলল, শয়তানটা বান্দরটা আমারে ধমক দেয়। শয়তান কত ফাজিলটা।
তোমারে একা পাই দেখো, রেপিং ধর্ষণ সব করব। নাউজুবিল্লাহ, বলে কি? আর আপনি আমার হাতে কামড় দিলেন কেন? মন চাইছে দিছি, আরো দিমু। এখন চুপচাপ গিয়ে গাড়ি চালাও। তারপর সানজিদা গিয়ে গাড়িতে উঠে বসলো। বুঝলাম না ওই মাইয়া হঠাৎ উল্টে গেল কেন। যাই হোক, আমিও আর না ভেবে আমিও গাড়িতে উঠে চলা শুরু করলাম। এমন সময় মামনি বলছে, চাচ্ছু এই আন্টিটা কে? আমার মাথায় একটা বুদ্ধি আসলো। যেহেতু কালকে ও সুলতানাকে সাথে দেখা করার জন্য বলেছিল, সেই জন্য আমি একটু দুষ্টামি করে বললাম, মামনি, তুমি তোমার সুলতানা চাচিকে দেখতে চেয়েছিলে না, এটাই তোমার সুলতানা চাচি। পিচ্ছি আমাকে একটা পাপ্পি দিয়ে মেয়েটাকে বলছে, চাচি তোমার কি হয়েছিল? কিছু না, ওখানে কিছু বদমাইশ আমাকে খারাপ খারাপ কথা বলছিল। ও হ্যাঁ, আমি সানজিদাকে ইশারায় বললাম একটু কোঅপারেট করতে। দেখি কাজ হয়েছে। আসলে মেয়েটা ভালো কথা তো ভালোই শুনছে। পিচ্ছি আবার মেয়েটাকে প্রশ্ন করলো, চাচি তোমার আম্মু নাকি পচা আর অনেক রাগ দেখায়, তাই তো আমাকে তোমাদের ওখানে নিয়ে যায়নি। যাক, ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। আম্মু, তোমার চাচ্চু বলেছে এই কথা, তাই না? আসলে তোমার চাচ্চু একটা পচা, তাই এই কথা বলেছে। না, আমার চাচ্চু পচা না। ওদের কথার মাঝে আমি বললাম, আপনাকে কোথায় নামিয়ে দিব? তখন মেয়েটা আমাকে ওর বাড়ির ঠিকানা দিল। কিন্তু ওর ঠিকানা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল যে মেয়েটাকে। আমার মাথায় শুধু একটা কথাই শুধু ঘুরপাক খাচ্ছে, যে মেয়েটাকে। আরে আপনারা ভাবছেন আমি এগুলো ভাবছি কেন? আসলে মেয়েটা যে ঠিকানাটা দিয়েছে সেটা হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ির, মানে সুলতানাদের বাসার। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আমাকে বলছে, কি ব্যাপার, চুপ করে গেলেন কেন? না, এমনিতেই। মেয়েটা আর পিচ্ছি গল্প করছে আর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে। আমি বাসায় গিয়ে হাজারবার বললেও সুলতানার একটা ছবিও দেখাবে না। আসলে আমাকে প্রথমে সুলতানাকে দেখার বিষয়ে বলা হয়, কিন্তু আমি তখন বাহাদুরের মতো বলেছিলাম, আপনাদের পছন্দই আমার পছন্দ। আর এখন দেখতে চেয়েও দেখতে পাচ্ছি না, কপাল আমার। তবে আপনাদের বলছি, আপনারা কেউ আমার মতো এমন বোকামি করবেন না। যাই হোক, তারপর মেয়েটাকে আমার বউয়ের বাড়ি থুক্কু আমার হবু শ্বশুর বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে আসলাম। বাসায় এসেই সরাসরি ভাবির কাছে হানা দিলাম, কোনো লাভ হলো না। তারপর ভাইয়ার এর কাছে, তাতেও ফেল মারলাম। সবার একই কথা, কদিন পরেই তো বিয়ে, এখন আর দেখতে হবে না। শত শত বুঝিয়েও লাভ হচ্ছে না। তাই ব্যর্থ হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। চোখটা একটু ধরে এসেছে, তখনই আব্বুর ডাক। ধর্মর করে উঠে দৌড় না হলে খবর আছে, আর এখন ডাকার ধরনটা আলাদা মনে হচ্ছে। যাই হোক, নিচে আসতে আসতেই বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। আব্বুর কাছে এসে বললাম, কি হয়েছে আব্বু? আজকে রাস্তায় কি করেছিস? কই না তো, আমি তো কিছুই করিনি। রাস্তার মেয়েদের জ্বালানো শুরু করেছো? না আব্বু, আমি তো এরকম কিছুই করিনি। আর তোমার কি মনে হয় আমি যখন পড়াশোনা করতাম তখনই মেয়েদের পাত্তা দেইনি, আর এখন? আর তোমাকে কে কি বলেছে শুনি? আমি সব ঠিকঠাক জানি যে তুই আজকে কাকে এগুলো করেছিস, আর বলছিস এগুলো করিসনি। এবার আমার মাথার মধ্যে সবকিছু একদম পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারছি না মেয়েটা আমার পেছনে লেগেছে কেন। আমি আব্বুকে বললাম, ওইটা কি সুলতানা? হ্যাঁ। সত্যি? হ্যাঁ মানে না, আমি কি বলতে কি বলেছি। এই তুই এখন যা, পরে এই বিষয়ে কথা বলবো। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। এসে যেইমাত্র বিছানায় একটু শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি, তখনই আমার ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখেও 7-5 না ভেবে রিসিভ করলাম, কিন্তু মেজাজটা খারাপ থাকায় একটু কটমট করে বললাম, হ্যালো। কিন্তু এ কি? ওই পার থেকে শুধু হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার বিরক্তি আরও বেড়ে যাচ্ছে, মেজাজটা আরও বেশি খারাপ হচ্ছে। আপনারাই বলেন কার মেজাজ খারাপ হবে না এরকম অবস্থায়? একে তো আব্বুকে ওই বজ্জাত মেয়েটা মিথ্যা কী সব বানাই বলছে, আর এখন আবার ফোনে এইরকম বিরক্তি, আর ভালো লাগছে না। আমি আবারও বললাম, হ্যালো। কিন্তু একই কাহিনী, এবারও শুধুই হাসির শব্দ। আমি এইবার আর চুপ থাকতে পারলাম না। ওই বজ্জাত মেয়ে, তুই কি পাইছিস রে? যেদিন থেকে আমার পেছনে ঘোরা শুরু করছিস সেদিন থেকেই প্রায় সময় আমার জন্য একটা না একটা বাস তৈরি হয়ে থাকে। আমি কি দোষ করেছি? দয়া করে এবার আমার একটু রেহাই দেবন। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করেছি আমি। এবার উত্তর পেলাম, এই তো জ্বালানো মাত্র শুরু, জানো, এখনো তো সারা জীবন পড়েই আছে। এখনই এই অবস্থা। আর হ্যাঁ, আমি তোমার বোন না, সানজিদা, তোমার জানুটা। আপনি আমার যাই হন না কেন আগে বলেন, আমার আব্বুর কাছে কি বলেছেন? কই না তো,
আমি তো কিছুই বলিনি তো জানো। দেখেন মেজাজটা এখন খুবই খারাপ আছে, প্লিজ আর এখন এমন কিছু করতে বাধ্য করবেন না যে পরে আপনাকে এর জের টানতে হয়। ওই, আমাকে ভয় দেখাও? হ্যাঁ, আমি আর তোমাকে ভয় পাই না। এখন আমি বুঝে গেছি তোমাকে কিভাবে শাস্তি পাওয়াতে হয়। একটু শান্ত হয়ে বললাম, দেখেন আপনি দয়া করে বলুন আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে এর মাসুল দিতে হচ্ছে আর আমার বিয়ে ঠিক করে রাখা। আপনি প্লিজ আমার পিছু ছাড়েন। ওই চুপ। আর হ্যাঁ, কই তখন মনে ছিল না যে আমি একটা মেয়েকে থাপ্পড় দিতে যাচ্ছি? কোন সাহসে? ও তাহলে এই কারণে আমার নামে বিচার এসেছে, আর আমি যে আপনাকে ওদের হাত থেকে বাঁচালাম এটার কি? তো কি হয়েছে, বাঁচিয়েছো ভালো কথা। আমাকে তো রাগ না দেখালেও পারতে, একটু আদর ভালোবাসা দিতে। না, তখন আমার উচিত ছিল সিনেমার নায়কদের মতো আপনাকেও কোলে তুলে নিয়ে আমার গাড়িতে বসানো, তাই না বজ্জাত মেয়ে? একটু না হলে করতে কি হতো, একটু কোলে তুলে নিলে। সরি, মাফ করবেন। আমি যেন আপনাকে আর আমার চোখের সামনে না দেখি বলেই ফোনটা কেটে দিলাম। আসলে মেয়েটার কথা শুনে আমার রাগ আরো বেশি হচ্ছিল আর ভালো লাগছিল না, তাই লাইনটা কেটে দিলাম। যাই হোক, তারপর থেকে আর কোনো সমস্যা করেনি মেয়েটা। এইভাবেই চলতে চলতে বিয়ের দিন চলে আসলো। আজকে গায়ে হলুদের দিন। সন্ধ্যার পর ভাবি এসে আমাকে ভাবির ফোনটা দিয়ে বলছে, নে ধর, ওই মেয়েটা কথা বলবে। না আমি ধরতে পারবো না। আপনারা ভাবছেন ভাবির কাছে কেন ফোন করেছে? আসলে ও আমার কাছে ফোন করেছে কিন্তু আমি রিসিভ করিনি। আর ভাবতে পারেন ভাবির ফোন নাম্বার কই থেকে পেলো, সে নিয়েছে। তুই ফোনটা ধরবি না, আমি আব্বুকে ডাকবো। আসলে আমি আব্বুকে ভয় পাই, আর আমার বাসার সবার কাছ দেখে মনে হচ্ছে আমার বিয়ে সুলতানার সাথে না মেয়েটার সাথেই হচ্ছে। যাই হোক, আমি ফোনটা ধরলাম। আমি কোনো কথা বলছি না দেখে ফোনের ওই পাশ থেকে আওয়াজ আসলো, কেমন আছেন? ভালো তো থাকতে দিলেন না, আবার জিজ্ঞেস করছেন কেমন আছি। তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আর জ্বালাতন করব না ফোন করে। সত্যি? সত্যি। তবে ভালো থাকবেন। আপনি আপনার রাস্তা দেখেন আর আমারটা দেখি। ওকে, ভালো থাকবেন, বাই। আমি ওকে বাই বলতে যাব তার আগেই লাইনটা কেটে দিল। বুঝলাম না। যাই হোক, আজকে আমার বিয়ে, অনেকটা টেনশনে আছি। বোঝেনি তো আপনারা, নতুন বিয়ে করছি, না মানে বিয়ে করছি নতুন, তাই আর কি। সারাটা দিন কেটে গেল, বিয়ের সব কাজ শেষ, নতুন বউ নিয়ে বাসায় চলে আসলাম। কিন্তু আমার পোড়া কপাল, কখনো বউয়ের মুখখানা দেখি নাই। শুধু শুনলাম যে আমার বউ নাকি সুন্দর। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি সেদিন মেয়েটাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিলাম, বাট আজকে তো একবারও দেখলাম না মেয়েটাকে। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে অনেক খারাপ ব্যবহার করেছি মেয়েটার সাথে। এরপর ফোন করে সরি বলে দেব। বাড়িতে আসার পরে সবাই নতুন বউ নিয়েই ব্যস্ত, আমার দিকে কারো কোনো খেয়াল নেই। আসলে নতুন বউ বাড়িতে নিয়ে আসতে আমার যে একটা অবদান আছে সেটা কেউ মনে হয় জানেই না। আমার অবস্থা এখন ডাস্টবিনে ফেলে আসা খাবারের মতো, কেউ একবার তাকেও দেখছে না আমার দিকে। আমার এই অবস্থা দেখে ভাই আমার কাছে এসে বলছে, কি ব্যাপার ভাই, কষ্টে আসত মনে হয়? আমি বললাম, কি যে বলেন না ভাই, কষ্টে থাকবো কেন। এরপর আরো কিছু কথা হলো ভাইয়ার সাথে। ও আপনারা শুনবেন না? আমার বলতে লজ্জা লাগছে। বোঝেন তো, প্রথম বিশ্বযুদ্ধ, না মানে নতুন বিয়ে করেছি, তাও শুনবেন? আচ্ছা শুনেন। ভাইয়া এর কাছে থেকে কিছু টিপস নিলাম, আর কিভাবে বিড়াল মারতে হয়। আসলে আমি আমার ভাইয়ের সাথে ফ্রি, এইভাবে অনেকটা সময় পার হয়ে গেল, তাই আমার অবস্থা দেখে উঠে গেল। একটু পর এসে আমাকে বলছে, চলো রুমে যাবে, তোমার জিনিস একা একা বসে আছে। কি বলেন? জিনিস মানে? এখন আবার কিছু জিনিস নিয়ে যেতে হবে? আমি বলেছি তোমার বউ, না মানে তোমার ওয়াইফ একা একা রুমে বসে আছে, যাও তাড়াতাড়ি। ও আচ্ছা, যাই তাহলে। 2 পা সামনে আগাতেই মনের মধ্যে ধক করে উঠল। আমার ঘরে দরজার সামনে গিয়ে আবার পেছনের দিকে দৌড়, ভাইয়ের কাছে গিয়ে থামছি। কি হলো? না কিছু না, এমনিতেই ভয় লাগছে ঘরে যেতে। তুই একটু আমার সাথে যাবি? হায় আল্লাহ, এ তো শুধু বড়ই হয়েছে, এখনো ছোট বাচ্চা। ওই তাড়াতাড়ি যাবি না আমি আব্বুকে ডাকবো? ভাইয়া তুইও? আব্বু! পুরোপুরি চিৎকার না করতেই আমি দৌড়ে দরজার কাছে, তারপর
2-3 বার বুকে ফু দিয়ে রুমে ঢুকবো, তখনই কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দরজা আটকে দিল। আমার এইরকম অবস্থা দেখে আমার নতুন বউ একটু হেসে ফেললো। আমি অসহায় হয়ে শুধু একটু হাসির শব্দ পেলাম। যাই হোক, বউ এসে আমার পায়ে সালাম করে আবার গিয়ে বিছানায় বসলো, ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। আমি কি করব বুঝতে পারছি না। আমি এখনো দাঁড়িয়েই আছি। আমার এইরকম দাঁড়িয়ে থাকা দেখে বেচারা আমার বউ বলল, দাঁড়িয়েই থাকবেন না এদিকে এসে বসবেন? আমি বউয়ের কথা শুনে একটু স্বস্তি পেলাম। আমিও আর দাঁড়িয়ে না থেকে বউয়ের পাশে গিয়ে বসলাম। আমার প্রচন্ড ঘাম হচ্ছে দেখে সুলতান আমাকে বলে উঠল, ভয় পাচ্ছেন কেন এত? না মানে প্রথম বিয়ে করছি তো তাই। কি আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? হায় রে কপাল, কি বলতে কি বলছি এসব। না মানে ভুলে বের হয়েছে কথাটা। ও আচ্ছা, আর যেন ভুল না হয়। এইবার আমার একটু সন্দেহ হলো সুলতানার কণ্ঠ শুনে। আসলে আমার পরিচিত কণ্ঠ মনে হচ্ছে, এর আগেও শুনেছি কণ্ঠটা। সেদিকে মাথা না ঘুরিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। একটু সময় চুপ থেকে বললাম, আমি আপনাকে দেখতে যাচ্ছি, যদি ঘোমটাটা সরাতেন। কেন, আপনি সরাতে পারছেন না? ওই আমি সরাবো। নয়তো কি আপনার ভাইকে ডাকবেন? না না, তার দরকার নেই, আমি সরাচ্ছি। এটা বলেই আমি ঘোমটা সরিয়ে যেই মাত্র বউয়ের মুখের দিকে তাকিয়েছি, তাতেই আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার প্রচন্ড রকমের রাগ হচ্ছে এখন নিজের বাবা মায়ের প্রতি। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি, কিছুই বলতে পারছি না। একটা পাথরের মতো বসে আছি। ক্রমশ আমার রাগ বাড়ছে, আর আস্তে আস্তে আমার চোখ দুটোর রং কালো থেকে লাল হচ্ছে। আর আপনারা ভাবছেন আমি এইরকম রাগ হচ্ছি কেন? আসলে নতুন বউটার কেউ নয়, সেই মেয়েটা সানজিদা। আপনারা ভাবছেন, বলছেন তাহলে তো ভালোই হলো। আসলে বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে আমার সাথে এত নাটক কেন। আমার এখন মনে হচ্ছে আমার আপন কেউ নেই, কারণ আমার বাবা মা বোন দুলাভাই সবাই জানতো যে ওই মেয়েটাই আমার হবু বউ ছিল। আমার এইরকম ভাবে তাকিয়ে থাকা এবং রাগ হওয়া দেখে সুলতানা বলে উঠল,